আহত ডাক্তার সতশ্রেণী সেনগুপ্তর বন্ধুদের কথা আপনারা শুনলেন। গতকাল রাতে সাব ডিভিশনাল হসপিটালে অপারেশনের পর ডাক্তাররা তাকে বিপদমুক্ত বলে ঘোষণা করেছেন এবং তাকে ছেড়েও দেওয়া হয়েছে। কিন্তু কি কারণে গুলিবিদ্ধ হতে হলো তরুণী ডাক্তারকে? এটা কি শুধুই একটা নিছক দুর্ঘটনা? গুলিবিদ্ধ হওয়া দুর্ঘটনা হলেও ক্যাম্পে হানা দেওয়া কিন্তু দুর্ঘটনা নয়। কেনই নৃশংস হানা? কি স্বার্থ জড়িয়ে আছে এই হামলার পিছনে? গুলিবিদ্ধ তরুণী ডাক্তার জানিয়েছেন তিনি কাউকে শনাক্ত করতে পারবেন না, কারণ সকলেরই মুখ ঢাকা ছিল। তাই আমাদের জিজ্ঞাসা হলো, ডাক্তারের গুলিবিদ্ধ হওয়াটা কি শুধু একটা দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো রহস্য আছে? আরে এসো এসো এসো। আস্তে আস্তে সাবধানে এসো। অনি, তুমি ওকে নিয়ে এলে? আজকের দিনটা তো ওকে হসপিটালে রাখলে পারতে। আশ্চর্য তো, বাড়িতে আসার পর আবার এসব কথা কেন? ওরা এখন কি করবে? আবার হসপিটালে ফেরত চলে যাবে? যত সব। যাবো যাবো, তুমি ভেতরে যাও। এসে গেছো, এসো এসো এসো। নমিতা দি ব্যাগটা নিয়ে এসো হ্যাঁ। রায়ের গাড়ি থেকে। আনছি আনছি। আস্তে আস্তে সাবধানে এসো। পুলিশ সূত্রে খবর, আহত ডাক্তার আততায়ীদের পরিচিত, কারণ তাদের মধ্যে একজন নাকি তাকে নাম ধরে রেখেছিলেন। কি হলো? ডাক্তারকে গুলি করেছে? কোথায়? তুমি বোধহয় আরে জানেন। কি জানি না আমি। রাই, ডক্টর সুভদ্রা এক্ষুনি তোমাকে কি বললো? এর মধ্যে ভুলে গেলে? হ্যাঁ, তোমার চারপাশে এমন অনেক ঘটনা ঘটবে যেগুলোর উপর তোমার আমাদের কারোর কোনো কন্ট্রোল নেই। তাই সেই সব জেনে নিজেকে ব্যতিব্যস্ত করো না। চলো ঘরে চলো। নমিতা দি, নিয়ে এসো। চলো চলো বৌদি, ঘরে চলো চলো। তোমার কোনো সেন্স নেই না? ঠিক এই মুহূর্তে এই খবরটা তোমাকে চালিয়ে বসে থাকতে হলো। জানো যে ওর শরীরটা ভালো নেই, কত কষ্ট করে এই খবরটা ওর কাছ থেকে লুকিয়ে রাখতে হয়েছে জানো? কার মতো কাজ করো সব। আচ্ছা, এত কথা বলছো কেন বলো তো? টিভি তো চলছে সেই কখন থেকে, আর আমি শুনিও নি কি খবর। আর শোনো, আমার না তোমাদের মতো আদিক্ষেতা করার অত সময় নেই, আমার অনেক কাজ আছে। তোমার কত কাজ আছে আমি খুব ভালো করে জানি। আর শোনো, এই খবরটা যেন রায়ের কানে কোনোভাবে না যায়। আচ্ছা, খবরের কাগজগুলো কোথায়? যেখানে থাকে সেখানে। ওই তো ওইখানে আছে। শোনো, এগুলো আমি সরিয়ে দিচ্ছি, রায়ের চোখে যেন না পড়ে, কেমন? সত্যি তোমরা বাপ আর ছেলে মিলে যে শুরু করেছো না, এটা এমার্জেন্সি ডিক্লেয়ার করে দাও না বাড়িতে, 16 কলা পূর্ণ হয় তাহলে। সত্যি যত সব আদিক্ষেতা। হ্যাঁ। সাবধানে এসো। আস্তে আস্তে আস্তে। ও মা, এ কি রে? হ্যাঁ, কি তুই একটা আসার সময় একটা ফোন করবি না? এরভাবে ওকে একা একা হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে চলে এলি? স্রোত, একটু সোফাতে বসো। জল খাবে? না, আমি একেবারে ঘরে চলে যাই, আমার ফ্রেশ হতে ইচ্ছে করছে। ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ। এই, সাবধান সাবধান সাবধান। কি করছো তুমি? অনেকটা জার্নি করে এসেছিস, টায়ার্ড আছিস, আয় আমাকে ধর। না না পাপি, আমি নিজেকে সামলে নেব, তুমি তোমার ছেলেকে সামলাও। গুলি লেগেছে আমার, আর লাফালাফি করছে ও। ওখানে গিয়ে এমন ঝামেলা করেছে, আর একটু হলে পুলিশ ওকে জেলে পুরে দিত। এনাফ, বাজে না বকে ঘরে যাও। ওকে অঙ্গুর বলছিস কেন রে স্রোত? হ্যাঁ, ও লাফালাফি করবে না? ওই ক্যাম্পে কি কাণ্ডটা হলো বলতো? আমার তো একদম হাত পা ঠান্ডা হয়ে গিয়েছিল। মানে কি জোর যে প্রাণ নিয়ে বেঁচে এসছিস না, সেটা আমরা জানি। এরকম করিস না বাবা। থাক থাক, এই সমস্ত কথার এখন দরকার নেই, তুই চল, আমি ধরছি তোকে। তোমরা যখন আছো ওর সাথে, তখন আমি একটু বেরোচ্ছি, আর আমার ফিরতে রাত হবে। স্রোত, তুমি মনে করে ওষুধ দুটো খেয়ে নিও। ই আবার কি রে? হ্যাঁ, এই মাত্র তো এলি, এখন কোথায় যাবি? কি কাজ আছে তোর? কেন? আমার থাকার কি দরকার? তোমরা তো আছো ওর টেক কেয়ার করার জন্য। আর বাপি থাকলে তো আর কাউকে দরকার পড়ে না। ফ্রেন্ড, ফিলোসফার, গাইড। তুই তো বাড়াবাড়ি করছিস কেন? তখন থেকে ইলজিক্যালি বিহেভ করে চলেছিস। একটা ক্রাইসিস হ্যান্ডেল করতে যদি এই অবস্থা হয়, তাহলে হসপিটালে এমার্জেন্সি সামলাস কি করে? বাড়াবাড়ি তোমরা সবাই মিলে করছো, তাই জন্য ওর এই অবস্থা হয়েছে।
আমি ওকে বারবার বারণ করেছিলাম ওখানে যেও না যেও না, কিন্তু তুমি ওকে ক্রমাগত সাপোর্ট করে গেছো। পিসিমণি, তুমিও কিছু কম যাও না। ডাক্তার, দায়িত্ব, কর্তব্য এইসব বলে তো ওকে তোল্লাই দিলে। আজ দেখো দেখো ওর কি অবস্থা হয়েছে, একবার দেখেছো? ওই দেখো, তুই আমাকে এসব বলতে শুরু করলি কেন? আরে বাবা, আমি কি জানতাম? আমি জানতাম যে ক্যাম্পে গেলে এরকম কাণ্ডটা হবে? যখন তুমি কিছু জানো না, যখন তোমার কোনো আইডিয়া নেই, তখন কেন ওকে বলতে গেছিলে? কেন ওর যাওয়া নিয়ে আগ্রহ দেখিয়েছিলে? তুমি আবার সেই এক কথা নিয়ে পড়েছো। আচ্ছা, বাপি কি জানতো আমার সঙ্গে এরকম কিছু হবে? জেনে শুনে আমাকে ওখানে যেতে বলেছে। গত 4-5 বছরে পিয়ালবনিতে এমন কিচ্ছু ঘটেনি, তুমিও জানো সেটা, কলেজও জানতো। তাই আমাদের এতজনকে নিয়ে ওখানে একটা মেডিকেল ক্যাম্প অর্গানাইজ করেছে। সাথে ওখানে যেটা হচ্ছে সেটা জাস্ট একটা মিসহ্যাপ। এই সামান্য ব্যাপারটা তুমি মেনে নিতে পারছো না? স্রোত, ব্যাপারটা তোমার কাছে সামান্য, আমার কাছে নয়। কি দরকার ছিল তোমার ওখানে যাওয়ার? এত কি ইম্পর্টেন্ট জিনিস মিস করতে ওখানে না গেলে? আমার ক্যারিয়ারের জন্য ইম্পর্টেন্ট ছিল, এটা আমার প্রফেশনাল সিদ্ধান্ত ছিল সার্থ। কারুর বাধা দেওয়ার রাইট ছিল না এটাতে। কিন্তু স্রোত, এর পেছনে যদি অন্য কোনো কারণ থেকে থাকে তাহলে কিন্তু ছাড় তো, এড়ে রাম ছাগল। ও বাইরে কি গুঁতুগুতি করুক, রাগ কমবে। তুই আয় আমার সঙ্গে আয়। চল, সাবধান। চল চল মা, আস্তে আস্তে আস্তে, সাবধানে, আস্তে 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 আস্তে। আরে আস্তে বাবা, আস্তে আস্তে ওঠো। হ্যাঁ হ্যাঁ, আমি ঠিক করছি, দাঁড়া। নে নে, এখানে হেলান দিয়ে বস, আস্তে। দেখি, হেলান দে, হেলানটা দে, এখানে হেলান দে, একটু ভাল লাগবে, দেখ। আহা গো, আস্তে 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 আস্তে। ভাল লাগছে? এবার আরাম হচ্ছে। থ্যাংক ইউ পিসিমণি। পাজি মেয়ে কোথাকার, আবার থ্যাংক ইউ বলা হচ্ছে। দাঁড়াও, এনো জলটা খাও। নে 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 নে, জলটা খা। তুই জলটা খা, আমি তোর জন্য একটু হালকা খাবার বানিয়ে নিয়ে আসি, কেমন? পিসিমণি, আমি এখন কিছু খাবো না, পরে। মানেটা কি? আগে জল খা, পরে খাবে। তোর বলতে খারাপ লাগছে না? না, আমি না কথাটা শুনতে পারবো না। এখনই খেতে হবে, কেন তোমার অনেক কড়া কড়া ওষুধ চলবে এখন। সুতরাং খাওয়া দাওয়াটা তো ঠিক করে করতে হবে মা। দেখ, এতটা রাস্তা এসছিস, সার্থকটা রাস্তার দোকান থেকে তোকে কিচ্ছু খাওয়ায়নি, তাই না? তুই একটুখানি দাঁড়া, আমি টুক করে যাবো আর তোর জন্য একটা হালকা খাবার নিয়ে আসবো, কেমন? চিন্তা করিস না, তোর পছন্দের খাবারই আনবো। ইঞ্জুরিটা কতটা ডিপ রে? জানি না বাপি। সার্থক নিশ্চয়ই জানবে। ব্যথা আছে। সফট টিস্যু ইঞ্জুরিটা ভালো রকম হয়েছে, তবে ব্যথাটা ভালো, ওষুধটা কাজ করছে। হাড়ে লেগেছে? হ্যাঁ, ফ্র্যাকচার হয়েছে। ওখানে শুধু এক্স-রে ছিল, সিটি ছিল না, তাই এখনো ডিটেলে কিছু জানি না। ভালো খেলা দেখালি, শুনে তো আমার বুকে গুলি লাগার মতো অবস্থা। জানো তো বাপি, তখন আমার মাথায় শুধু একটাই জিনিস ঘুরছিল। খালি ভাবছিলাম তোমার ছেলে তোমার উপর কি চোটপাটটাই না করছে। তখন গুলি লাগা, অপারেশন, ব্লাড লস সবকিছু ছেড়ে ওটা নিয়েই বেশি টেনশন হচ্ছিল। ওরে বাবা, সে হাসপাতাল থেকে দফায় দফায় হয়েছে অনেকবার, আমিও ছাড়িনি, ওকে দিয়েছি। দেখে তুই কি ঘুমোবি? একটু আলোটা নিভিয়ে দেবো? না বাপি, সারা রাস্তা তো ঘুমিয়েই এসেছি। আর তাছাড়া পিসিমণি আবার কিসব খাবার আনছে। এখন একটু বসে থাকি, এখন তোমার সাথে গল্প করব। তুমি কোথাও যেও না। সেই ভালো, কারণ তোমার বর এলে তিনি তো আমাদের কাছে ঘেঁষতে অ্যালাউ করবেন না।
আমার এখন দিদিভাইকে নিয়ে ভয় করছে। এসব তো ওকে জানাতেই হবে। ও যে কি রিয়াকশন হবে কে জানে। এসব কিছু শুনেও যেন অসুস্থ না হয়ে পড়ে। রাই, তোমাকে একটা কথা বলার আছে, খুব সিরিয়াস কথা। সিরিয়াস কথা? ওসব শোনা আর বলা এখন দুটোই বারণ না? মনে নেই তোমার? ডক্টর সুভদ্রা ব্যানার্জি শুনলে কিন্তু তোমাকে খুব বকবে। বকবে না আমায়, এই ঘটনাটা তোমার জানা জরুরি। তবে আমি আগে থেকে বলে রাখছি রাই, প্লিজ এর জন্য প্যানিক করবে না। কিন্তু একটা ঘটনা ঘটেছে, আমি সেই ঘটনাটার কথাই তোমাকে বলছি। রাই দেখো, এই ঘটনাটার জন্য যে সমস্যাটা সৃষ্টি হয়েছিল সেই সমস্যাটা মিটে গেছে। একটা বিপদ হয়েছিল, সেটা কেটে গেছে। তুমি কি বলছো এসব? তুমি কি নিয়ে বলছো অনির্বাণ? আমি বুঝতে পারছি না, কাকে নিয়ে বলছো? ঘটনা, বিপদ, সমস্যা কি বলছো আমাকে একটু পরিষ্কার করে বলবে প্লিজ? বলছি, কিন্তু তার আগে আমি তোমাকে বলছি, তুমি কিন্তু কোনো রকম টেনশন নেবে না প্লিজ। জাস্ট একটা ইনসিডেন্ট হিসেবে নেবে। দেখো, তুমি যদি প্যানিক করো তাহলে আমি বুঝবো যে তোমার সামনে এখন থেকে সব কথা গোপন রাখতে হবে। অনির্বাণ, তুমি বলার আগেই এত ভনিতা করছো না, আমি এমনিই ঘাবড়ে যাচ্ছি। কি হয়েছে সেটা না বলে এত কিছু কেন বলছো তুমি? স্রোতের কিছু হয়েছে? হয়েছে, ভয়ানক কিছু হতে পারতো, কিন্তু ঈশ্বরের দয়া কিছু হয়নি। ও কোথায়? বাড়িতে আছে এখন। কি হয়েছে? আমার মনে হয় অনির্বাণ সামনে নিতে পারবে। কারণ সুভদ্রার সঙ্গে আমার কথা হয়েছে, ও ডিটেলে রায়কে সমস্ত বুঝিয়েছে। তা আশা করা যায় রায় টেনশনটা করবে না। আমি আজ একবার দিদিভাইয়ের সাথে কথা বলবো। আমার গলাটা শুনলেও স্বস্তি পাবে। কথা বলবি? অনির্বাণ আমাকে বলেছিল যে ও রায়কে সবকিছু বলে আমাকে ফোন করবে, তারপর না হয় কথা বলিস। এবার তুই বলতো, তোর বন্ধুদের মুখে শুনলাম যে তোকে গুলি করার পরে তোকে নাম ধরে কেউ ডেকেছিল। সেটা শুনতে ওরাও কনফিউজড। ব্যাপারটা কি? ওই দলে তোর চেনা কেউ ছিল? আমিও তাই শুনলাম জানো বাপি। কিঞ্জল রাত্রেই ওরা নাকি আমার নামের ডাক শুনেছে। আমি কিছু শুনিনি, পুলিশ আমার কাছে জানতে চেয়েছিল। আসলে তখন না গুলি খেয়ে আমার মাথাটা কেমন টলমল করছিল। স্বাভাবিক, ওই রকম একটা ট্রমার মধ্যে কিছু না শোনাটাই স্বাভাবিক। যে যাই বলুক, মেসি ভাইয়ের নাম আমি কাউকে বলবো না। তুই দূরেই থাক মেসি ভাই, কিন্তু ভালো থাক। তাই হয়তো সার্থক আরো ডিস্টার্বড হয়ে আছে। মানে কেন? এই যে তুই বলছিস না তুই কিছু শুনতে পাসনি, কিন্তু বাকিরা শুনেছে। ওর ধারণা হয়েছে যে তুই কাউকে আড়াল করতে চাইছিস, কিছু চেপে যাচ্ছিস। বাপি, এই কথাটাই আমি কাউকে বোঝাতে পারছি না। আমি কেন কাউকে আড়াল করব? ওটা একটা ডাকাত দল, ওখানে কাউকে চেনা বা তা নিয়ে চেপে যাওয়ার তো কোনো প্রশ্নই ওঠে না। আচ্ছা, তুই মাথা ঠান্ডা করে একটা প্রশ্নের উত্তর দে তো। তোর কি কারো কথা মনে হচ্ছে না? তোকে যে নাম ধরে ডেকেছে তাকে তুই একেবারেই চিনতে পারছিস না? বাপি, তুমি কি আমাকে অবিশ্বাস করছো? অবিশ্বাস নয়, তোর মেজদির কথা কিন্তু আমার মনে আছে স্রোত। ওকে গয়নার দোকান থেকে কিডন্যাপ করা হয়েছিল, এটা জানার পর তুই আমাকে বলেছিলিস যে খবরটা যেন না রটে। যে তোর নাম ধরে ডেকেছিল সে কি নীলাঞ্জনা? না রাই, রাই একদম না। কিন্তু প্লিজ, তুমি আমাকে কথা দিয়েছো তুমি স্টেডি থাকবে। আমি চাইলে কিন্তু তোমাকে বিষয়টা নাও জানাতে পারতাম রাই, কিন্তু আমি জানিয়েছি, তোমাকে ভরসা করে জানিয়েছি, বিশ্বাস করে জানিয়েছি।
আর আমি জানি তুমি এই সিচুয়েশনটাকে ম্যাচুরিটির সাথে হ্যান্ডেল করবে, তুমি বুঝবে পুরো বিষয়টা। তাছাড়া ভয়ের সময় পেরিয়ে গেছে, শি ইজ আউট অফ ডেঞ্জার, ওর কিচ্ছু হয়নি, ও এখন ঠিক আছে। রাই, প্লিজ কন্ট্রোল ইউর সেলফ, ও ভালো আছে। স্রোতের গুলি লেগেছে? ও বেঁচে আছে তো অনির্বাণ? চুপ করে দেখো না অনির্বাণ, আমাকে সত্যি কথাটা বলো প্লিজ। রাই, ও বেঁচে আছে। কি বলছো তুমি উল্টো পাল্টা কথা? একদম সুস্থ আছে, ও ঠিক আছে, ওর কিচ্ছু হয়নি। আর আমি এক বিন্দুও বাড়িয়ে বা কমিয়ে বলছি না কিচ্ছু। ওখানেই ওর গুলি বের করে দেওয়া হয়েছে রাই। ওখানে অত বড় বড় ডাক্তার আছে, ওরা কিছু হতে দিতে পারে স্রোতে? তুমি বলো তো, আশ্চর্য কথা বলছো। একদম ঠিক আছে, ও একদম সুস্থ আছে। ইনফ্যাক্ট ওকে ছেড়েও দেওয়া হয়েছে, ছেড়ে দিয়েছে ওখান থেকে, ওকে বাড়িতে নিয়ে আসা হয়েছে। রাই, তুমি শুনছো আমার কথা? তুমি ঠিক বলছো তো? বলো না, তুমি ঠিক বলছো তো? হ্যাঁ, একদম ঠিক কথা বলছি আমি। তুমি খুব ভালো করে জানো আমি তোমাকে মিথ্যে কথা বলবো না রাই। রাই, প্লিজ প্লিজ প্লিজ, একদম না কিন্তু। অকারণে চাপ বাড়িয়ে নিজেকে অসুস্থ করে তুলো না রাই, প্লিজ। ও একা একা ওখানে কেন যেতে গেল অনির্বাণ? সেই কারণেই হয়তো সার্থক বারবার ওকে বারণ করছিল, বলো? আরে না, ও একা কেন যেতে যাবে? ওর পুরো টিম গেছিল ওর সাথে। আর ঘটনাটা ঘটার পর খুব ফাস্ট স্টেপ নেওয়া হয়েছে রাই। ওকে ওর বন্ধুরা, ও সিনিয়র ডক্টররা কাছেই একটা হসপিটাল ছিল, সেখানে নিয়ে গেছে। সেখানে একজন সার্জারি করে, সিনিয়র ডক্টর সার্জারি করে ওই গুলি বের করে দিয়েছে। এখন শুধু ক্ষতটা সারার সময় লাগবে, বাস। দেখো, আমরা কিন্তু সব কিছুতে সিনিক্যাল হয়ে সিচুয়েশন আরো ক্রিটিক্যাল করতে পারবো না, সেটা ঠিক নয় রাই। প্লিজ বোঝার চেষ্টা করো। এটা একটা ব্যাড ফেজ, কেটে যাবে। ইনফ্যাক্ট কেটে যাচ্ছে রাই। স্রোত সুস্থ হয়ে বাড়ি ফিরে এসেছে। তুমি দেখো, এবার থেকে সব কিছু ভালো হবে। আমি ওর কাছে যাবো অনির্বাণ, ওর কাছে যাবো। তুমি আমাকে একবার ওর কাছে নিয়ে চলো না প্লিজ। আমি এক্ষুনি একবার ওকে দেখতে চাই। সেটা যে পসিবল না তুমি খুব ভালো করে জানো রাই। একটু আগে কি সিচুয়েশনে, কি কন্ডিশনে তুমি বাড়িতে এসেছো তুমি জানো খুব ভালো করে। এখন তুমি কোথাও যাওয়ার মতো অবস্থাতে নেই রাই। তাছাড়া আমাদের জুনিয়র এত ধকল কি করে নেবে বলো তো? তার মানে আমার বোনটা কালকে রাত্রে হাসপাতালে কষ্ট পাচ্ছিল, তাই জন্য আমার মা বারবার কেঁদে ফেলছিল। সার্থক নিশ্চয় তার মানে ওখানে গেছে। দাদা ভাইও তার মানে ওখানেই ছিল কালকে, এই তো। রাই, প্লিজ প্লিজ এরকম করো না। দেখো, সবাই কিন্তু সিচুয়েশন অনুযায়ী বিহেভ করছে, তোমাকেও তাই করতে হবে। স্রোতের অপারেশন ভালো হয়েছে, সাকসেসফুল হয়েছে, আমি বলছি তো। সার্থক গিয়ে ওকে নিয়ে এসেছে, ও ঠিক আছে। সার্থক আমার সাথে যোগাযোগে ছিল সব সময়। দেখো, আমরা সবাই কিন্তু সিচুয়েশন হ্যান্ডেল করার চেষ্টা করছি। তোমাকে আমাদের সবার সাথে কোঅপারেট করতে হবে তো। করতে চাইছি আমি করতে চাইছি কোঅপারেট, কিন্তু একবার ওকে আমি দেখতে চাই অনির্বাণ, প্লিজ। ওকে একবার আমি দেখতে চাই অনির্বাণ। ওকে আমি চিনি, ও তো আমাদের বাড়ির সবার ছোট, সবার থেকে প্রিয়। ও নিশ্চয়ই এরকম পরিস্থিতিতে আমাকে বা বাড়ির সবাইকে ওর পাশে চাইছে অনির্বাণ। আচ্ছা, তুমি একটা কথা বলো, আমার বোনের এত বড় একটা অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, আমি জানি না, তাকে একটা বার দেখার জন্য মন ছটফট করাটা কি অন্যায়? আমি শান্ত থাকতে পারছি না তো এসব, আমি থাকতে চাইছি কিন্তু পারছি না। আর এগুলো তো আমার হাতে নেই, বলো। আমি একবার ওকে দেখতে চাই প্লিজ। আমি বুঝতে পারছি রাই, কিন্তু তোমার সেই কিচ্ছু না পারা ছোট্ট বোনটি যে এখন একজন সিরিয়াস বুদ্ধিমতী ডক্টর, সেটা তো তুমি জানো। স্রোত আমাকে নিজেই বলেছিল তোমাকে কিচ্ছু জানাতে না, তাই আমি তোমাকে তখন কিচ্ছু জানাইনি, এখন সব কিছু জানাচ্ছি। আর তুমি একবার ভাবো তো রাই, তোমার থেকে ছোট, তোমার ছোট বোন, সে অত বড় একটা ঘটনা ঠান্ডা মাথায় কি সুন্দর হ্যান্ডেল করলো। আর তুমি ওর বড় দিদি হয়ে ওর মনে একটু জোর দিতে পারবে না এখন? যদি তুমি সেটা করতে পারো রাই, তাহলে সেটাই কিন্তু প্রমাণ হবে যে তুমি তোমার বোনকে সত্যি ভালোবাসো, কেয়ার করো ওর প্রতি। আমি প্যানিক করছি না অনির্বাণ, আমি শান্ত আছি আর শান্ত থাকবেও। শুধু একবার আমি ওকে চোখের দেখা দেখতে চাই প্লিজ, একবার। অনির্বাণ, ওকে বরাবর দু হাতের মধ্যে আমি ওকে এইভাবে আগলে ধরে রেখেছি, সেখানে আমার ছোট বোনটা আজকে এত বড় একটা যুদ্ধ জয় করে এসেছে। আমি একবার ওকে একটু আদর করতে পারবো না? একবার একটু ওর কাটা জায়গায় হাত বুলিয়ে দিতে পারবো না, বলো? কেন পারবে না রাই? নিশ্চয়ই পারবে।
দুটো দিন যেতে দাও প্লিজ, ওকে একটু সুস্থ হতে দাও। তুমি দেখবে ও নিজেই ছুটে আসবে তোমার কাছে। তোমার কি মনে হয় ও শান্ত হয়ে বাড়িতে বসে আছে? ওর অস্বস্তি হচ্ছে না দিদি ভাইকে না দেখে? ও ঠিক চলে আসবে রাই, প্লিজ। আর রাই, ডক্টর ব্যানার্জি তোমাকে কি বলেছে ভুলে গেছো? কি বলেছেন উনি? ইমোশনালি নয়, এখন থেকে সবকিছু লজিক্যালি তোমাকে হ্যান্ডেল করতে হবে। দেখো রাই, তুমি সবকিছু ম্যাচিওরলি হ্যান্ডেল করবে, সেটা জেনেই কিন্তু আমি সবার সামনে বড় মুখ করে বলেছি যে আমি আর রাই সবকিছু হ্যান্ডেল করে নিতে পারবো, আমাদের কাউকে দরকার নেই। তুমি পারবে না আমাকে এইটুকু ভরসা করতে? জানো অনির্বাণ, স্রোতটা না ছোট থেকেই খুব দুরন্ত। খেলতে গেলে পা মুচকে বাড়ি আসতো, মাথা ফাটিয়ে ফিরতো, তারপর বাড়ি এসে ভেউ ভেউ করে কান্না শুরু। আমি গিয়ে ওর ব্যথার জায়গায় হাত বুলিয়ে ওষুধ লাগিয়ে ফু দিয়ে বলতাম, ইস ফিস ডালের শীষ, সেরে গেলে গামছা দিস। ও কি ভাবতো বলতো? ওষুধে না, আমার ফুতে বোধহয় ওর ব্যথা সেরে গেল। আজকে আজকে ওকে কে ফু দেবে অনির্বাণ? কথা বলবে ওর সাথে? দেখতে চাও ওকে? আমার কথাটার জবাব দে। যে গুলি ছুঁড়েছিল সে নীলাঞ্জনা, তোর মেজদি। তুই তাকে দেখেছিস, দেখে চিনতে পেরেছিস, ওর গলা বুঝতে পেরেছিস, তাই সকলের কাছে অস্বীকার করছিস, বলছিস যে তুই কোনো ডাক শুনিসনি। আমি ঠিক আন্দাজ করেছি তো? তাহলে তুই সার্থককে বলছিস না কেন? ও তো ভুল বুঝছে তোকে। বাপি, বাপি প্লিজ তুমি আমার কথা দাও, তুমি তোমার সন্দেহের কথা সার্থককে বলবে না প্লিজ। প্লিজ, যেন যেন মেজি ভাইয়ের কথা ওর মাথায় না আসে। ও এমনিতে দলটাকে ধরার জন্য পুলিশের রাতের ঘুম কাটতে উঠে পড়ে লেগেছে, আমার বন্ধুদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে প্রশ্ন করছে, আমাকে বারবার একই কথা বলছে। এখন তুমি যদি তোমার আন্দাজের কথা ওকে বলো বাপি, ও আরো বেশি পাগলামি করবে। আমার আমার মেসি ভাই বলে ও একটু ক্ষমা করে দেবে না ওকে। ওই মুহূর্তে প্রচন্ড রেগে আছে বাপি, প্রচন্ড। এটা সাধারণ কোনো ঘটনা তো নয় স্রোত। তোর গায়ে গুলি লেগেছে, সেটা তো আরো সিরিয়াস কিছু হতে পারত। আমরা কেউই ব্যাপারটা লাইটলি নিচ্ছি না। এর পেছনে যেই থাকুক তাকে ছেড়ে দেবার কোনো প্রশ্ন ওঠে না। তোর কথা শুনে আমি কিন্তু বুঝতে পারছি যে তোর মেজদি সমস্ত কিছুর মূলে না থাকলেও এর সঙ্গে রয়েছে, এইরকম একটা ক্রাইমের সঙ্গে জড়িয়ে আছে। আচ্ছা স্রোত, সত্যি করে বলতো, এমন কি হতে পারে যে নীলাঞ্জনা তোর দিকে ইচ্ছে করে গুলিটা ছুঁড়েছে? না 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 বাপি, না না, কিছুতেই না। না, আমি দেখেছি ও পিস্তল হাতে কেমন থমকে গেছিল। আর আমি এখন বুঝতে পারছি ওরকম একটা জায়গায় ওকে আমার সাথে মুখোমুখি হতে হবে ও বুঝতে পারেনি, ভাবতেও পারেনি বাপি। তার মানে ওরা যে ওকে কিডন্যাপ করেছিল তারপর থেকে ও ওদের সঙ্গেই রয়ে গেছে, ওদের একজন হয়ে গেছে। বাপি প্লিজ, তুমি এ নিয়ে আর ভেবো না। আমি আমি জানি না ও ইচ্ছে করে ওই দলটার সঙ্গে আছে নাকি নাকি ওকে বাধ্য হয়ে থাকতে হচ্ছে। তবে আমি এইটুকু জানি বাপি, সার্থক যদি সবটা জানতে পারে তাহলে আমি ওকে আর আটকাতে পারবো না। তাই আমি তোকে রিকোয়েস্ট করছি বাপি, প্লিজ প্লিজ আমার সাথে আলোচনা না করে সার্থককে এই বিষয়ে কিছু বলো না প্লিজ বাপি। এই না জানানোর ফলটা কি ভালো হবে? বাপি, আমি তো তোমার মেয়ে, তাই না? অন্তত আমার কথা ভেবে তুমি তোমার ছেলের কাছ থেকে এটা গোপন রাখবে প্লিজ। তুই মেয়ে বলি তো এতক্ষণ ধরে তোর কথাগুলো শুনছি আমি, না হলে আমি এতক্ষণে কি করতাম তুই জানিস না, তোর কোনো ধারণা নেই।
সার্থকের মতো রাগটা কিন্তু আমারও হচ্ছে। আমি জানি বাপি, আমি জানি আমার মেসি ভাই খারাপ, খুব খারাপ। আমরা সবাই সবাই কতবার ওকে শোধরানোর চেষ্টা করেছি, কিন্তু পারিনি। প্রতিবার ও আমাদের সব আশা মিথ্যে করে দিয়ে অন্ধকার থেকে আরো অন্ধকারের দিকে চলেছে। অনেক ক্রাইম করেছে, এমন এমন ক্রাইম করেছে যার জন্য ওকে ক্ষমা করা যায় না। আর তুমি তো জানোই, শেষ পর্যন্ত দাদা ভাইও বাধ্য হয়েছিল ওকে বাড়ি থেকে বের করে দিতে। তারপর থেকেও নিখোঁজ। আর আমি ওকে ওরকম একটা অদ্ভুত সিচুয়েশনে খুঁজে পাই। কয়েকটা মুহূর্তের জন্য ওর ওই ডাকটা আমার কানে ভাসছে, জানো? আমি সবাইকে মিথ্যে বলতে পারি ভাবি, কিন্তু তোমাকে তো ফাঁকি দিতে পারবো না। আমি সবাইকে মিথ্যে বলেছি যে আমি কিছু শুনতে পাইনি। মেসি ভাই আমার নাম ধরে ডাকবে আর আমি চিনতে পারবো না, এটা হতে পারে? ভাবি, ও যত যাই করে থাকুক, দিনের শেষে তো আমার মেসি ভাই, আমার সাথে ওর রক্তের সম্পর্ক আছে। বাপে এখন যদি পুলিশ ওকে ধরে ফেলে, আমি ওকে আর বাঁচাতে পারবো না। ওরা ওকে মেরে ফেলবে বাপে। আমার মেসি ভাই মরে যাবে। আমি সেটা মানতে পারবো না বাপি। বাপি প্লিজ একটু ভেবে দেখো, মেসি ভাইয়ের সাথে তুমি এরকম কিছু হতে দিও না প্লিজ। কাঁদিস না, কাঁদিস না, কাঁদিস না। বরং ভাব সার্থক গেলে কি বলবি ওকে। বাপি আগে তুমি বলো, তুমি ওকে কিছু বলবে না? একটু ভাবতে দে আমাকে, সবটা নিয়ে ভাবতে দে। অনির্বাণটা ভিডিও কল করছে। আজ তো দিদিমার বাড়ি ফেরার কথা, ওকে তো জানতে পেরে গেল না তো। এবার আমি কি করব? ফোনটা ধর, ফোন ধরে কথা বল। তোকে নিয়ে সবাই ওয়ারিড। এই সময় রায়ের টেনশন বাড়ানোটা ঠিক হবে না। কথা বল। হ্যালো অনির্বাণদা, বলো। এই তো আমার লিটল সিস, মাই ব্রেভ লিটল সিস। ঠিক আছো তো এখন? আচ্ছা, একটা সত্যি কথা বলো তো, একটু এক্সাইটমেন্ট হচ্ছে না? এই গুলি টুলি খেয়ে একটা কাণ্ড বাঁধিয়ে এসছো, নিজেকে কি একটু হিরো হিরো মনে হচ্ছে নাকি? বেশ অ্যাডভেঞ্চারাস কিন্তু। ইস, তুমি মজা করছো অনির্বাণদা? দাঁড়াও, এই শোধ আমি পরে তুলবো। দিদিভাই কোথায়? ও সব জানে? কতক্ষণ আর এই বীর গাথা লুকিয়ে রাখা যায় বলো তো? অনেক ম্যানেজ করে দিদিভাইকে হসপিটাল থেকে ভুলিয়ে ভালিয়ে বাড়িতে নিয়ে এসেছি। এরপর যদি তুমি এসে দিদিভাইকে একটু দর্শন না দাও, তাহলে আর কি অজুহাত দিই বলো তো? তাছাড়া আমরা দুজনকে কথা দিয়েছি, একে অপরের কাছে আমরা কিচ্ছু লুকোবো না। বাবা, এ তো বিরাট ব্যাপার। তা দিদিভাই কোথায়? দিদিভাই, চোখে জল কেন? এই তো আমি, তুই দেখ, জিন্দা হু, একেবারে ঠিকঠাক। কি রে দিদিভাই, কথা বলছিস না কেন? এরকম থম হয়ে আছিস কেন? দিদিভাই, তুই আবার কান্নাকাটি করছিস? এই জন্য না তোকে কিছু বলাই মুশকিল। এত ইমোশনাল হয়ে পড়িস না তুই। কাচ্চি কোথায়? এই দেখ, এক্ষুনি চোখের জল নাকের জল এক হবে। না না, আমি একদম ঠিক আছি। তুই কি করেছিস এটা? হ্যাঁ, চাপ বাবা, আমি কি করলাম? আমি কি গুলি চালিয়েছি নাকি? একদম চুপ কর। বাজে মেয়ে একটা,
এতগুলো মেয়ে ওখানে গেছিল, তোর গায়ে কেন গুলিটা লাগলো? নিশ্চয়ই তার মানে কোনো একটা পাকামি করতে গেছিলিস, না বাহাদুরি দেখাতে গেছিলিস নিশ্চয়ই। তুইও সার্থকের মতোই কথা বলছিস। আচ্ছা, সব দোষ কি আমার? মানে তুই আর সার্থক একই ডায়লগ বলছিস কেন বলতো? কারণ আমরা তোকে চিনি স্রোত, জানি সব কিছুতে লড়তে যাস, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে গিয়ে নিজের কথা ভাবিস না। না রে দিদি ভাই, ওটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। সার্থক ওই একই কথা বলে যাচ্ছে, আমারই কেন হলো? আচ্ছা, অন্য কারোর হলে কি তোদের খুশি হতো বল? ঘটনাচক্রে আমার সাথে হয়েছে, কিন্তু এখন তো সবটা ম্যানেজ করা গেছে। দেখ কি সুন্দর আমার নিজের বাড়িতে বসে বসে রেস্ট নিচ্ছি। সার্থক যদি বলে থাকে না, একদম ঠিক কথা বলেছিস স্রোত। আমি জানতাম তুই নিশ্চয়ই কোনো একটা পাকামি করেছিস। ছোটবেলা থেকে সব সময় বাড়াবাড়ি করিস তুই, হ্যাঁ? বেশি পাকামো তোর, কারোর কথা শুনিস না, তুই নিজের জেদ নিয়ে থাকিস। পাকামিটা তোমার বোনই করেছে। বন্ধুকে বাঁচাতে গিয়ে উনি ঝাঁপিয়ে পড়েছিলেন। একদম না বাপি, পাগলকে শাকো নাড়ানোর কথা বলো না, ওদিকে আবার টেনশনের পাহাড় জমবে। চুপ কর, একদম চুপ কর। আমি যখন শুনেছি না অনির্বাণের কাছ থেকে, তখনই আমি জানি নিশ্চয় তুই কোনো একটা পাকামি করেছিস। কেন সবসময় এরকম করিস বলতো স্রোত? আমাদের কথা কেন মনে রাখিস না তুই? সবসময় আমাদেরকে টেনশনে ফেলতে ভালো লাগে তোর? একবার তো আমাদের কথা ভাববি। ঠিক আছে, আরেক প্রশ্ন কেঁদে নে তাহলে। শ্রোত, আমার অবস্থাটা বুঝতে পারছিস এখন? না আমি তোর কাছে যেতে পারছি, না তোর এখন আমার কাছে আসার মতো অবস্থা আছে। এসব শুনে আমার কি হচ্ছে একবার বুঝতে পারছিস? কে বলেছে আমি যেতে পারছি না? তুই আসতে না পারলেও আমি আছি তো, মেহু না। আমি যাব তোর কাছে। পরশু আমার ড্রেসিং আছে, হসপিটাল থেকে সোজা তোর কাছে চলে যাব। সত্যি? তুই সত্যি বলছিস? তুই আসতে পারবি? হ্যাঁ, যাব তো। তখন আমাকে দেখে যত ইচ্ছে কেঁদে নিস। আর এই যে এই আমার ব্যান্ডেজের উপর হাত রেখে তোকে দেখাবো কোথায় আমার গুলিটা লেগেছে। স্রোত, খুব পাকামি করছিস না আজকাল। তুই আয়, দেখ তারপর কি মার খাবি আমার হাতে তুই। মারবি? তাহলে আমি যাবো না, সিম্পল। আমি এখানেই ভালো আছি। এখানে বাপি পিসিমণি আমায় কত আদর যত্ন করছে তুই জানিস? আমার কিন্তু ভালো লাগছে না স্রোত। আচ্ছা তুই বলতো, এরকম এরকম কারোর সাথে কখনো হয়? সুস্থ স্বাভাবিক একটা মানুষের গায়ে কখনো গুলি লাগে? শুনেছিস কখনো এটা? তাহলে ভাব আমি কত বীর, আমাকে সমীহ করে চলবি। কি বুঝলি তো? দেখ গুলি লাগার পরও আমি কেমন ঠ্যাং নাচাচ্ছি। আচ্ছা, জুনিয়র বড় হলে ওকে এইসব দিনের কথা শোনাবো। আহ, তার মাসিমণির বীর গাথা শুনে কেমন মোহিত হয়ে যাবে বলতো? তুমি শুনতে পাচ্ছ? ও কিন্তু ইয়ার্কি মেরে যাচ্ছে সমানে। আমার কোনো কথা সিরিয়াসলি নিচ্ছে না। তুমি কিছু বলবে না ওকে? হ্যাঁ বলবো তো, যখন আসবে তখন বকে দেবো ওকে। ইনফ্যাক্ট আমরা দুজন মিলে একসাথে বকে দেবো ওকে, ঠিক আছে? রাই, দেখো অনেকক্ষণ হয়ে গেছে, হ্যাঁ অনেক কথা বলেছো, শান্ত হয়েছো একটু, স্যাটিসফাইড? এবার ফোনটা রেখে দাও, রেস্ট নিতে হবে। লিটল সিস, এবার আমি কলটা এন্ড করছি, ঠিক আছে? ফোন কাটছি। দিদিভাইকে একটু রেস্ট নিতে হবে, তুমিও রেস্ট নাও। ঠিক আছে, টেক কেয়ার, বাই বাই। দিদিভাইকে মেজদির কথা বলবো? না থাক, এখন ওকে এই শখটা দেওয়া ঠিক হবে না। বলো, কি এমন বলার আছে? ডাকলে কেন? এবারে ঘুমিয়ে পড়েছিলে? না, তো পড়বো না। কিন্তু আমি আর ওই শহরের মেয়ে নই যে অনেক রাত অব্দি জেগে থাক। এই সন্ধ্যে রাতে ঘুম এসে যায়। দেখে বলো, কি এমন বলার আছে যার জন্য আমাকে ঘুম থেকে ডেকে আনতে হবে? বল। এসো, বসো। বলো। আমি একটা সিরিয়াস কথা বলতে তোমাকে ডেকেছি নিলাম। আমি এখন যা যা বলবো সেটা বলার পর এই বিষয়টা শেষ হয়ে যাবে। এটা নিয়ে আমি আর কোনো কথা বাড়াতে চাই, তাই তুমিও তোমার মাথায় গেঁথে নাও কথাগুলো। এতে তোমার আমার দুজনেরই ভালো। আমি খুব একটা লেখাপড়া জানা মেয়ে নই, তবে তোমার মুখে যতটা শুনেছি ডিক্টেটররা সবসময় এভাবেই কথা বলে।
আমার কথা শেষ কথা, আমি যেটা বলবো সেটাই হবে, এইভাবে তেমনটা হয়ে গেলে কেন? বাজে কথার সময় নেই নীলাঞ্জন, তোমাকে একটা সিরিয়াস কথা বলতে ডেকেছি। ও কাজের কথা বলবে? হ্যাঁ বলো না, শুনি। দেখো, আজ সকালবেলা আমি তোমাকে যা যা বলেছি সেগুলো ভুলে যাও। ওটা মুহূর্তের দুর্বলতা ছিল, আমি খেয়ালি আজে বাজে চিন্তা ভাবনা, ওটা তুমি মাথায় রেখো না, বার করে দাও সব, জাস্ট ভুলে যাও। ধরে নাও যে সকালবেলা তোমার আর আমার মধ্যে কোনো কথাবার্তা হয়নি। কোন কথা? বি সিরিয়াস নীলাঞ্জনা, বি সিরিয়াস। তুমি খুব ভালো করে জানো আমি কোন কথার ব্যাপারে বলছি, দয়া করে এই নিয়ে এভাবে কথা বলো না। আমি আজকে ডক্টরের ওখানে যাওয়ার সময় জঙ্গলে তোমাকে যা যা কথা বলেছি সেগুলো একটাও সত্যি নয়। আমার মনের দুর্বল অনুভূতির কথাগুলো আমি জানিয়ে ফেলেছি অটোকারিভাবে। ইমোশনের কোনো মূল্য নেই আমার জীবনে, থাকতে পারে না। আমার কাঁধে অনেক বড় দায়িত্ব আছে নীলাঞ্জনা, আমাদের ভাবনার, আমাদের মিশনে এসব বোকা বোকা ইমোশনের কোনো মূল্য নেই। কি হলো, তুমি শুনছো আমার কথা? শুনছি। তাহলে চুপ করে আছো কেন? তুমি তো বলে কথা বলা যাবে না, তবে একটা জিনিস আমি বুঝলাম না। বেশ, কি বুঝছো না বলো আমাকে, আমি তোমাকে আরো ভালো করে পরিষ্কার করে বুঝিয়ে দিচ্ছি। একবার বলছো তোমার সকালের বলা কথাগুলো সব আজে বাজে ভাবনা, আবার বলছো তোমার অনুভূতি। কোনটা ঠিক? আর ভাবনাই যদি হয় সেটা তো তোমারই মনের ভাবনা, তাহলে? তুমি একটু চুপ করবে? বেশ, চুপ করলাম। আমি জানি আমি ভুল করে ফেলেছি, আমি শুধু বলছি তুমি সেই ভুলটাকে নিজের মধ্যে নিয়ে নিজেকে প্রতারণা করো না, এটাই আমার বলার। আমার পক্ষ থেকে সবটাই একটা সাময়িক আহাম্মকি, নরম ইমোশনাল ব্যাপার স্যাপার আমার জন্য নয়। তোমাদের মিশনে জলে জঙ্গলে লড়াইয়ে নরম ইমোশন নিয়ে ভাবলে যার যায় বুঝি? হ্যাঁ যায়, যার যায়। সব আকাশ গোলাপ ফুল ছড়া পাতার মতো ন্যাকামি করার মতো সময় আমাদের নেই, আর প্রবৃত্তিও নেই। শহরের জীবনে সব রোমান্স করার মতো, বিলাসিতা করার মতো সময় আছে। আমরা শুধু বুঝি লড়াই, বেঁচে থাকার লড়াই। আমাদের মন তাই কঠিন পাথুরে জমির মতো শক্ত, তাই আমাদের আবেগে ভেসে যাওয়ার মতো তুলতুলে মনটাকে না মেরে ফেলতে হয়। কে জানে তুমি ঠিক বলছো কিনা। আমি তোমাদের এতদিন ধরে যা দেখেছি, তোমাদেরকে যা কাজ করতে দেখেছি, তাতে তোমরা নরম ইমোশন কি করে মেরে ফেলতে পারো আমায় বলতে পারবে? না মানে গ্রামের না খেতে পাওয়া মানুষদের জন্য এইভাবে তোমরা ছুটে চলেছো, তাদেরকে খাওয়ানোর জন্য এইভাবে ছুটে চলেছো। গ্রামের মানুষদের চিকিৎসা করার জন্য এইভাবে নিজেদের জীবনের কোনো তোয়াক্কা না করে জীবনের এত বড় ঝুঁকি নিয়ে তোমরা অপারেশন চালাচ্ছ। কার বাড়ির চাল উড়ে গেছে সেটা ছাইতে সঙ্গে সঙ্গে ছুটে যাচ্ছ। না, নরম ইমোশন না থাকলে এইভাবে তো অন্যের কষ্টে কাঁদা যায় না। তুমি আবার কবিতা লিখতে শুরু করলে? হ্যাঁ, এসবের কোনো মানে হয় না, মূল্যও নেই। যাই হোক, আমার যা যা বলার ছিল বলে দিয়েছি। সরি আমার তখনকার ব্যবহারের জন্য। যাও, তুমি এখন আসতে পারো, আমার আর কিছু বলার নেই।